টিপিএসপি মানে হচ্ছে ঠুরগা নালা বা ঠুরগা নদীর ওপর যে পাম্প স্টোরেজ পাওয়ার প্রজেক্টটি টিপিএসপি। এর আগে ইতিমধ্যেই যে প্রজেক্টটি ওখানে তৈরি হয়ে গেছে, যেটা চলছে, সেটা হচ্ছে বামনি নদীর ওপর, বা কখনো কখনো ওটাকে কৃষ্ণবাজার নালাও বলা হয়। এখন ঠুরগা বা টিপিএসপি এটা কোনো আলাদা প্রজেক্ট নয়। আসলে বামনি, ঠুরগা, বান্দু এবং কাঁঠাল জোন, এই চারটে নালার ওপর 4 দুগুণে 8, মোট 8টা ড্যাম এবং 4টে আলাদা আলাদা পাম্প স্টোরেজ ধরনের প্রজেক্ট, এটা পুরোটা আসলে একটা প্রজেক্টের অন্তর্গত। 1979 এই সময়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই প্রজেক্টের প্রপোজাল দেয়, এবং 1979 এর পর থেকে ফান্ডিং এজেন্সি এবং নানান ধরনের পারমিশনস ইত্যাদি গুলো গ্যাদার করতে ওদের অনেকটা সময় যায়। মাঝখানে প্রজেক্টটা বেশ কিছুদিন থেমেছিল। আলটিমেটলি 2002-এ বামনি নদীর ওপর যে এক্সিস্টিং প্রজেক্ট, ওটার কনস্ট্রাকশন শুরু হয়। 2002 থেকে 2007 এই 5 বছর কনস্ট্রাকশন পিরিয়ড চলে এবং তারপর ওটা ওপেন হয়েছে। আসলে এই চারটে একটা প্রজেক্ট, কারণ এরা এত কাছাকাছি অবস্থিত এবং এই চারটেকে এক করে না দেখলে আমরা ইকোলজিক্যাল, সোশ্যাল, কালচারাল ইম্প্যাক্ট এর কোনোভাবেই বুঝতে পারবো না। যে কারণেই এই ঠুরগা পাম্প স্টোরেজ পাওয়ার প্রজেক্টের যখন ইআইএ করে গভর্নমেন্ট, সেই ইআইএ এর এক্সিকিউটিভ অথরিটি ছিল ওয়াপকোস, তারা এই ঠুরগা পাম্প স্টোরেজ প্রজেক্টটাকে আলাদা করে দেখায়। যদি চারটেকে একসঙ্গে দেখাতো তাহলে ওদের ইআইএ তে, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে, ওদেরকে কিউমিউলেটিভ এফেক্ট দেখাতে হতো, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে কিউমিউলেটিভ এফেক্ট দেখাতে হতো, যখন কিনা অ্যাডভার্স এফেক্ট গুলো অনেক বেশি করে চোখের সামনে আসে, ফলে ওরা আলাদা করে দেখিয়েছে। তো 1979-এ এটা প্রপোজড এবং তারপর 2002-এ বামনির ওপর এটা তৈরি হয় প্রথম প্রজেক্টটি, প্রথম অংশটা, যেটা একটা 900 মেগাওয়াটের একটা পাম্প স্টোরেজ ধরনের প্রজেক্ট। এরপর রিসেন্টলি 2016-এ এরা ফরেস্ট ক্লিয়ারেন্স পায়, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স পায়, এবং তারপর ঠুরগা নদীর ওপর যে কনস্ট্রাকশন ওয়ার্ক, তার প্রিলিমিনারি যে কাজগুলো, অর্থাৎ রাস্তা তৈরি, চওড়া চওড়া রাস্তা, তার জন্য প্রচুর জঙ্গল কাটা গেছে এবং ওই রাস্তা তৈরির জন্য বেশ কয়েকটা গ্রামের মানুষকে উচ্ছেদ হতে হয়েছে, অন্যত্র সরে যেতে হয়েছে। বিভিন্ন গ্রামের যে ক্যাটেল গ্রেজিং গ্রাউন্ড, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। কালচারাল ইম্পর্টেন্সের যে জাহের থান, যেখানে সাঁওতাল মানুষ, আদিবাসী মানুষ, তারা তাদের উপাসনা করেন, সেই জায়গাগুলো নষ্ট হয়েছে, ইতিমধ্যেই সেগুলো হয়ে গিয়েছে। এবং আপনারা যদি বাঘমুন্ডির দিক থেকে অযোধ্যা পাহাড়ে ওঠেন তাহলে দেখতে পাবেন যে শুধুমাত্র রাস্তা তৈরির জন্য কি পরিমাণ জঙ্গল ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, গ্রামগুলো এফেক্টেড। এখন এর কোনোটাই কোনো নিয়ম মেনে হয়নি, কিন্তু তার মধ্যেই এই ঠুরগা নালা এবং তার আশপাশে যে ঘন জঙ্গল, সেই জঙ্গলের বেশ কিছু গাছও কেটে দেয়। যদিও ফরেস্ট ক্লিয়ারেন্সের শুধুমাত্র ফার্স্ট ফেজটাই ক্লিয়ার করেছিল গভর্নমেন্ট। ফরেস্ট ক্লিয়ারেন্সের দুটো ফেজ থাকে, এটা ফার্স্ট ফেজ, তারপর ফার্স্ট ফেজটা কমপ্লাই করার পর সেকেন্ড ফেজের পারমিশন এখনো অব্দি নেই গভর্নমেন্টের কাছে। এবং ফার্স্ট ফেজের পরে কিন্তু কোনো রকমের ট্রি ফেলিং করা যায় না, সেকেন্ড ফেজের পর সেটা হতে পারে, তো তার আগেই তারা ট্রি ফেলিং করে। এবং তারপর মুভমেন্টের ফলে ফার্স্ট ফেজের যে ক্লিয়ারেন্স, ফরেস্ট ক্লিয়ারেন্স, সেটা কিন্তু বাতিল হয়ে গেছে, একেবারে বাতিল হয়ে গেছে। এই মুহূর্তে কোনো ফরেস্ট ক্লিয়ারেন্স ঠুরগা মানে টিপিএসপি সম্পর্কিত কোনো ক্লিয়ারেন্স সরকারের কাছে নেই। এবং এই মুহূর্তে ওই এলাকায় কোর্টের অর্ডার অনুযায়ী আননেসেসারি কোনো কাজে গভর্নমেন্ট অফিসিয়াল যেতেও অব্দি পারবেন না, এরকমই একটা জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। এর ফান্ডিং, যে প্রথম প্রজেক্টটা, তার ছিল অ্যারাউন্ড 3000 ক্রোর্স, 3000 কোটির মতো ফান্ডিং ছিল জিকার থেকে, জাপানের একটি কর্পোরেশনস এর একটি সংস্থা, তারা ফান্ড করছিল। টিপিএসপি কেও তাদেরই ফান্ড করার কথা। তারা 5000 কোটি টাকা লোন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে বলে আমরা যতদূর জানতে পারছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার উপরে আরো প্রায় 1500 কোটি টাকা ইনভেস্ট করে মোট 6500 কোটি টাকার একটা প্রজেক্ট টিপিএসপি। পুরোটার এই দুটোর ফান্ডিং এজেন্সি হচ্ছে জিকা, এবং বাকিগুলোর হয়তো মানে একটা স্পেকুলেশনস আছে যে জিন্দাল বা এই ধরনের কেউ হয়তো
ফান্ড করতে পারে বাকি দুটো নালার উপর যে প্রজেক্ট। তো প্রথম প্রজেক্টের সময়ও বেশ কিছু ডিসপ্লেসমেন্ট হয়েছে, বহু গ্রামকে সরে যেতে হয়েছে। যেমন আপনারা যদি বাগমুন্ডির দিক থেকে ওঠেন দেখবেন প্রথমেই বারেরিয়া বলে একটি গ্রাম পাবেন। বারেরিয়া গ্রামটা ওখানে ছিল না। বারেরিয়া গ্রামটা লোয়ার ড্যামেরও নিচে নেমে গেছে এখন। গ্রামটা ওখানে ছিলই না, গ্রামটা ছিল পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে। ফার্স্ট ফেজে যখন এই প্রজেক্ট হয় তখন এই দুটি গ্রামকে সরাসরি তুলে নিয়ে এসে নিচে বসানো হয়েছে। এছাড়া বহু ছোট গ্রাম যারা এনলিস্টেড নয়, আপনারা জানেন যে আদিবাসী গ্রামগুলো কিরকম হয়, অল্প কয়েকটা ঘর, অল্প কিছু মানুষ নিয়ে সেই গ্রাম থাকে। তারা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন। কোনো কম্পেনসেশন, কোনো চাকরি, যা কিছু প্রমিস করেছিল গভর্নমেন্ট সেসব কিছুই হয়নি। পাহাড়ে কোনো রকমের বিদ্যুতের সংযোগ যায়নি। এই প্রজেক্টের কাজও নয় বিদ্যুতের সংযোগ দেওয়া, আমি সেটা বলছি। তো এই মুদ্রায় আর কি প্রথম কথা এটা পরিষ্কার করে দেওয়া ভালো যে এর সঙ্গে ইলেকট্রিসিটি কনজাম্পশনের কোনো সম্পর্ক নেই এই ধরনের প্রজেক্টের সঙ্গে। এটা কি হয় যে আমরা তো সারাদিন একই রকম ইলেকট্রিক ব্যবহার হয় না। সন্ধ্যের পর থেকে মাঝরাত অব্দি সব থেকে বেশি ইলেকট্রিক ব্যবহার হয়। মানে ধরা যাক সন্ধ্যে 6টা থেকে রাত 10টা অব্দি, 11টা অব্দি সব থেকে বেশি ইলেকট্রিক ব্যবহার হয়। এই সময়টাকে বলা হয় পিক টাইম। আর বাকি সময়গুলো কম ইলেকট্রিক ব্যবহার হয়। তো এই পিক টাইমের যে শর্টফল পশ্চিমবঙ্গের সরকারের নিজস্ব যে ওয়েবসাইট সেটা দাবি করছে সেটা খুবই মিনিমাল। 2018 সালে তার শর্টফল ছিল 0.3%। মোট শর্টফল ছিল 0.3%, যেটা কাছাকাছি যায় 35 মেগাওয়াট অব্দি। 35 মেগাওয়াট খুবই কম পরিমাণের বিদ্যুৎ। যখন কিনা এখানে যে প্রজেক্ট, সেই প্রজেক্ট গুলো কোনোটা 900 মেগাওয়াট, কোনোটা 1000 মেগাওয়াট। প্রথমত ওই শর্টফলের জন্য এত মেগাওয়াট আমাকে রিজার্ভে রাখতে হয়। সেকেন্ডলি মানে সেটা অন্য কোনো ছোট কিছু দিয়ে মেটানো সম্ভব, সেটা কোনো ছোট সোলার পাওয়ার স্টেশন দিয়ে মেটানো সম্ভব। ওয়েস্ট বেঙ্গলের এতখানি কোস্টলাইন আছে, সেই কোস্টলাইনে বায়ু বিদ্যুৎ দিয়ে সেটা মেটানো সম্ভব। তো এইরকম করে জঙ্গল ধ্বংস করে আদিবাসী মানুষকে উচ্ছেদ করে এটা করার কোনো প্রয়োজন নেই, ফার্স্ট। সেকেন্ডলি এখানে যা মোট প্রোডাকশন হয় তার থেকে বেশি কিন্তু লস হয়। কিরকম? আসলে এটা একটা ক্লোজ লুপ ধরনের প্রজেক্ট। এখানে দুটো ড্যাম থাকে, একটা আপার ড্যাম, একটা লোয়ার ড্যাম। তো এটা এমনি তো খুব শুকনো এলাকা, ছোট নালা, ছোট নদী, ফলে তাতে জলের পরিমাণ কম। কনভেনশনাল যে সমস্ত হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তার সঙ্গে ডিফারেন্স হলো অন্যান্য হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে একটাই মাত্র ড্যাম তৈরি হয় নদীর ওপর, এবং সেখানে টারবাইন করে এবং তারপর নদীটাকে নিজের মতো ছেড়ে দেওয়া হয়, নদী তারপর নিজের মতো যেতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা আপার ড্যাম থাকে এবং সেই আপার ড্যামের জলটা প্রাইমারিলি স্টোরড হয়, তারপর একটা বড় টানেলের মধ্যে দিয়ে পাহাড়কে ফাটিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে একটা বড় টানেল দিয়ে লোয়ার ড্যাম, নিচের একটা ড্যামে এসে জলটা জড়ো। এই টানেলের মধ্যে দিয়ে আসার সময় এখানে টারবাইন্স থাকে এবং বিদ্যুৎ তৈরি হয়। যেহেতু জল কম তাই ওরা জলটা ছেড়ে দেয় না, লোয়ার ড্যামে ওটাকে জমা রেখে দেয়। আবার লোয়ার ড্যাম থেকে পাম্প চালিয়ে ওই জলটাকে আবার আপার ড্যামে নিয়ে যায়। ফলে আমরা সাধারণ মানে এর জন্য খুব বিজ্ঞান পড়ার দরকার নেই, যে কোনো সাধারণ মানুষ এটা জানবেন যে কোনো জিনিসকে গ্র্যাভিটেশনাল পুল নিচের দিকে টেনে নিয়ে আসে, আর যখন তুলতে হয় গ্র্যাভিটেশনাল পুলের উল্টো দিকে তুলতে হয়। ফলে পাওয়ার যা সে তৈরি করে এই ক্ষেত্রে তার থেকে প্রায় 25% পাওয়ার সে বেশি কনজিউম করে। ধরা যাক ও কোনো এক ঘন্টায় 100 মেগাওয়াট তৈরি করলো, ওই জলকে ওপর দিকে তুলতে প্রায় 125 মেগাওয়াট বিদ্যুৎ আসলে খরচ হয়ে যাবে। ফলে এখানে কোনো নতুন ইলেকট্রিসিটি জেনারেশনের কোনো পয়েন্ট নেই। ফলে এই ইলেকট্রিসিটি এই ধরনের প্রজেক্ট দিয়ে আশেপাশের গ্রামে বা বাগমুন্ডিতে অর্থাৎ নিয়ারেস্ট যে টাউন, অথবা আরেকটু বড় টাউন বড়াবাজার বা মানবাজার বা পুরুলিয়া শহর, সেখানে কিন্তু কোনো ইলেকট্রিক যাবে না। কোথায় যাবে তাহলে? কেন প্রয়োজন? আসলে রাঁচি, আরামবাগ বিভিন্ন জায়গায় যে প্রচুর ডিম্যান্ড আছে ইলেকট্রিসিটির বড় শিল্প কারখানায়, যে শিল্প কারখানায় একসঙ্গে অনেকখানি বিদ্যুতের দরকার হয়, সেখানে যাতে শর্টফলকে ম্যানেজ করা যায়। এবং অতিরিক্ত বিদ্যুৎ আমার জলটা তোলা হয় আসলে ওই লিন পিরিয়ডে, যখন বিদ্যুতের ডিমান্ড কম, মানে কারখানাগুলোর ডিমান্ড যখন কম তখন জলটাকে তুলে নেওয়া হবে, আর কারখানার ডিমান্ড যখন বেশি তখন জলটাকে ফেলে ওখানে যাতে প্রোভাইড করা যায়। তো এটা একটা স্টোরেজ প্রজেক্ট, ব্যাটারি লাইক ফাংশন করে। এর সঙ্গে
এটা সবার আগে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, কোনো মানুষের বাড়িতে কোনো সেচের ক্ষেতে, মানে মানুষ যে ক্ষেতে জলসেচ দেবেন, চাষের জমিতে জলসেচ দেবেন বলে বিদ্যুৎ ব্যবহার করবেন, অথবা কেউ বাড়িতে হাউস হোল্ড কাজে বিদ্যুৎ ব্যবহার করবে, এর সঙ্গে এই প্রজেক্টের কোনো সম্পর্ক। ফলে এটা কোনো জলবিদ্যুৎ প্রকল্প নয়। সাধারণত বিদ্যুৎ প্রকল্প হলে মানুষের বাড়িতে ইলেকট্রিক আসে, যে কারণেই দেখা যাবে যাদেরকে উচ্ছেদ হয়ে যেতে হলো, যাদের গোচারণ ভূমি চলে গেল, যাদের কালচারাল হেরিটেজেস ক্ষতিগ্রস্ত হলো, তারা কোনোভাবেই বেনিফিটেড হয়নি। আমার পয়েন্টটা খুব ওয়েস্ট বেঙ্গল না অন্য স্টেট নয়, মানে আমার পয়েন্টটা হচ্ছে যারা এফেক্টেড তাদের কোনো রকম লাভ নেই। এমনকি আজকে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ওয়েস্ট বেঙ্গল সরকার বা বিদ্যুৎ কোম্পানি WBSEDCL তারা যা প্রচার করছে যে এই ধরনের প্রজেক্ট হলে যাদের বাড়িতে বিদ্যুৎ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ যাবে, আমি বলতে চাইলাম এটা মিথ্যা। মানে আমরা তো একটা দেশের মধ্যে বসবাস করি, আমার ওয়েস্ট বেঙ্গল না ঝাড়খণ্ড তাই নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যেখানে খুশি যাক, কিন্তু কোনো মানুষের কাজে তো লাগুক, কোনো সাধারণ মানুষের কাজে এটা লাগবে না, আমি এটা বলতে চাইলাম। ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আপনারা EIA-টা দেখতে পারেন, সেখানে ডিটেলস আছে সরকারের পক্ষ থেকে যা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে মোট 292 হেক্টর বনভূমি এবং বনগ্রাম ভূমি নষ্ট হয়ে যাবে। এর মধ্যে 232 হেক্টর হচ্ছে বনভূমি আর 60 হেক্টর হচ্ছে বনগ্রাম ভূমি, ফরেস্ট ভিলেজেস যেখানে আছে। এখন এটা প্রায় 300 হেক্টরের কাছাকাছি। এই 300 হেক্টর মানে 1 হেক্টর মানে প্রায় 2.5 একর, মানে প্রায় 750 একর। আর পশ্চিমবঙ্গের হিসেবে 1 একর মানে 3 বিঘা, প্রায় 2250 বিঘা বনভূমি অথবা বনগ্রাম ভূমি হয় সাবমার্জেন্স হবে অথবা স্টোন কোয়ারি হবে। আমরা আগের প্রজেক্টে দেখেছি 3টে স্টোন কোয়ারি হয়েছে, একটা বিশাল বড় স্টোন কোয়ারি হয়েছে যেখানে জল জমেছে, আর্টিফিশিয়াল লেক তৈরি হয়েছে। তো এই ধরনের স্টোন কোয়ারি হবে, অথবা যারা ওই কনস্ট্রাকশন ওয়ার্কার তাদের জন্য কোয়ার্টার্স তৈরি হবে, বা কনস্ট্রাকশন মেটেরিয়ালস রাখবার জন্য যে জায়গা দরকার, গ্রাভেলস রাখবার জন্য, পাথর রাখবার জন্য, তার জন্য কাজে লাগবে। মোদ্দা কথা প্রায় 292 হেক্টর বনভূমি, বন লাগোয়া বনগ্রাম ভূমি এগুলো ধ্বংস। তো এইটার মধ্যে সরকার দাবি করছে কেবলমাত্র 6600টি গাছ কাটা যাবে, কিন্তু 6600টা গাছ মানে কি, 2250 বিঘা এলাকায় 6600 গাছ, মানে পার বিঘা দাঁড়ায় 3টে গাছ। মানে যারা শুনছেন তারা এটা কল্পনা করতে পারবেন, 1 বিঘা জমি তার মধ্যে 3টে গাছ, এটা কোনোভাবে জঙ্গল হতে পারে না। মানে আমি যেখানে থাকি সেটা একটা সেমি আরবানাইজড এলাকা, এখানেই তার চেয়ে বেশি গাছ আছে, ফলে ওখানে আরো অনেক বেশি গাছ আছে। আমি নিজে জুলজি নিয়ে পড়াশোনা করেছি, তাই আমি ওখানে একটা গাছেদের পপুলেশন ডেন্সিটির সার্ভে করেছি। আমার সার্ভে অনুযায়ী প্রায় 2.5 লক্ষ গাছ, অন্তত পক্ষে 2.5 লক্ষ গাছ কিন্তু এখানে কাটা পড়বে। তার সঙ্গে এই যে ঠুরগা নদী, আগেই বললাম এটা একটা ক্লোজ লুপ ধরনের প্রকল্প, ফলে নদীটা হারিয়ে যাবে, যেমন বামনী নদীটা হারিয়ে গেছে। বামনী নদী এই ড্যামের উপরে আছে, নিচে আর কোথাও নদীটাকে আপনি খুঁজে পাবেন না। একটা শুকনো এলাকা যেখানে জলের জন্য যে সামান্য চাষ হয় তার জন্য স্থানীয় অধিবাসীরা এই জলের উপরে নির্ভরশীল। বামনী নদীর প্রবাহ হারিয়ে যাওয়ার ফলে প্রথম প্রজেক্টের কারণে বেশ কিছু গ্রাম আছে যেখানে মেয়েদের আজকে 5 কিলোমিটার, কোথাও 6 কিলোমিটার তাদেরকে হেঁটে যেতে হয় জল সংগ্রহ করতে, তাও শুধুমাত্র পানীয় জলটুকু তারা পায়। গবাদি পশুর জল তারা কোথায় পাবে, তাদের চাষের জন্য প্রয়োজনীয় জল তারা কোথায় পাবে, এসবের কিন্তু কোনো উত্তর নেই। একজন মেয়েকে যদি 6 কিলোমিটার 12 কিলোমিটার সারাদিনে হাঁটতে হয়, তাহলে বুঝতেই পারছেন যে এটা তার উপর একটা অ্যাডিশনাল প্রেশার। এই প্রেশারের কোনো মানে নেই যখন তার বাড়ির কাছ দিয়ে জলের ব্যবস্থা ছিল, প্রজেক্টের কারণে নেই। তো ঠুরগার ক্ষেত্রেও তাই হবে। ঠুরগা নদীর ওপর সরাসরি ডিপেন্ডেন্ট 27টি গ্রাম। এই 27টি গ্রামের মানে এটা কিন্তু ওই সরকারি ডকুমেন্টই স্বীকার করছে যে 27টি গ্রাম সরাসরি এফেক্টেড হবে। এবং এই 27টি গ্রামের জলের সোর্স কি হবে, তাদের গবাদি পশুরা কোথায় চড়বে, কারণ পুরোটা এনক্লোজার মধ্যে চলে আসবে, সেখানে কোনো স্থানীয় মানুষের প্রবেশাধিকার থাকবে না। তাদের গবাদি পশু কোথায় তারা চড়াবে তার কোনো ঠিক নেই। গ্রামের মানুষ তারা অল্প চাষ করেন। ঠুরগা ছোট নদী, সেই ঠুরগার বুকের উপরই, মানে ঠুরগার উপরেই গ্রীষ্মকালে চাষ হয়, বা ঠুরগার ঠিক পাশে চাষ হয়।
যেখানে ওখানে তো কোনো টাকা নেই, ফলে ডিজেল কিনে পাম্প দিয়ে জলসেচ দেওয়ার ক্ষমতা নেই আদিবাসীদের। তারা যেটা করে সেটা ম্যানুয়াল লেবার দিয়ে জল সেচ করে, ফলে নদীর একদম পাশের জায়গাটা সে যদি চাষ করতে না পারে তাহলে কিন্তু তার পক্ষে চাষ করাটাই অসম্ভব হয়ে পড়বে। 7টা পাহাড় হয় সাবমার্জড হয়ে যাবে অথবা স্টোন কোয়ারি হয়ে যাবে। যে 7টা পাহাড়ের মধ্যে একটা পাহাড় বা একটা টিলা, তার নাম হচ্ছে মারাংবুরু পাহাড়। মারাংবুরু আপনারা জানেন যে মারাংবুরু হচ্ছে সাঁওতাল আদিবাসীদের কাছে আরাধ্য দেবতা। মারাংবুরুকে কেন্দ্র করেই তাদের কালচারাল লাইফ, সোশ্যাল লাইফ পুরোটা চলে। এখন একটা পাহাড় যার নাম মারাংবুরু পাহাড়, সেটাকে ডুবিয়ে দেওয়ার আগে সরকার একবারও ভাবছে না কতখানি কালচারাল ইম্প্যাক্ট এখানে রয়েছে। এর আগের যে প্রজেক্টটা ছিল বামনি নদীর প্রজেক্ট, সেই প্রজেক্টটা যে জঙ্গলকে কেটে হয়েছে সেখানে প্রায় 3 লক্ষ মতো গাছ কাটা গিয়েছিল আগের বার। তো এই যে এখানটা ছিল সব থেকে ঘন জঙ্গল, এখানে হাতিরা আশ্রয় নিত, ভাল্লুক আশ্রয় নিত, নেকড়ে আশ্রয় নিত, হায়না আশ্রয় নিত। এখানে শিডিউল 1 এর অনেকগুলো প্রাণী ম্যামাল এখানে ছিল, যারা হয় লুপ্ত হয়ে গেছে এই প্রজেক্ট হওয়ার পর অথবা অন্যত্র সরে গেছে। এর মধ্যে হাতিরা অন্যত্র সরে গেছে। এখানে একটা রেসিডেন্সিয়াল হাতির দল আছে, এটা কোনো এলিফ্যান্ট করিডোর অব্দি না, এটা একটা রেসিডেন্সিয়াল হাতিদের জায়গা। 12টি হাতি আছে, যে হাতিগুলোর মধ্যে 2 বছর আগে 3টি বাচ্চা হাতির জন্ম দিয়েছে, যারা 10টি মেল হাতি এবং 3টি ছোট হাতি, 13টি হাতি এখন হয়েছে। এই হাতিরা সরে গেছে ঠুড়গার জঙ্গলে, বামনির জঙ্গল থেকে তারা সরে গেছে ঠুড়গার জঙ্গলে। এই বামনির জঙ্গল কাটা পড়ার পরেই ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট বিপুল ভাবে বেড়ে গেছে এই পুরো এলাকাটাতে। এরপর যদি ঠুড়গার জঙ্গলটাও কাটা যায় তাহলে ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। ইতোমধ্যেই গ্রামবাসীদের হাতি এসে গ্রামবাসীদের ঘর ভেঙেছে, একজন গ্রামবাসী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ অব্দি ফিরে এসছেন। এরকম একটি পরিস্থিতি, ফলে ওখানকার মানুষের পক্ষে বেঁচে থাকাটাই একটা বড়সড় সমস্যার মুখে এসে দাঁড়াবে। যদিও হাতিকে ওখানকার স্থানীয় মানুষ দেবতা জ্ঞানে পুজো করে, তারা কোনোদিন হাতিকে খারাপ বলে না, কারণ তারা জানে যে সেও জঙ্গলে থাকে, হাতিও জঙ্গলে থাকে, হাতি তাদেরই একজন। কিন্তু তারপরেও এটা ফোর্সড এভিকশন হচ্ছে, মানুষের ফোর্সড এভিকশন হচ্ছে হাতির মতো একটা গুরুত্বপূর্ণ জীবের, এবং হাতিতে মানুষের কনফ্লিক্ট বাড়ছে, যে কারণে চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের প্রাণের আশঙ্কা বাড়ছে। কালচারালি তো মারাংবুরুর কথা বললামই। এবং এই পুরো জঙ্গলটার ওপর শুধুমাত্র গবাদি পশু চাষ বা চড়ানো বা চাষ নয়, এখানে একটা রিচ সোর্স অফ ফুড তারা এই জঙ্গলটাকে ব্যবহার করেন, তারা জঙ্গল থেকে তাদের খাদ্যের একটা বড় অংশ আহরণ করেন। তো সেটার কি হবে? সেই জঙ্গলটা তারা যদি অ্যাক্সেস করতে না পারেন, তাদের এই সোর্সটা কোথায় যাবে? ঠুড়গা নদীতে অল্প বিস্তর মাছ, যেটা তাদের সোর্স অফ গুড প্রোটিন, এটা কোথায় যাবে? কারণ এরা তো কেউ চাকরি পাবে না, প্রথম প্রজেক্টেও কেউ চাকরি পায়নি, এরা এই সেকেন্ড প্রজেক্টেও কেউ চাকরি পাবে না, এবং চাকরি এরা করতেও চায় না। কারণ আমার যা জীবনের ধরন, আমি যেভাবে বাঁচি, আমার জীবিকা যেমন, আমি তো সেভাবেই চাকরি করব। আপনাকে বলি, সুশীল মুর্মু, সুশীল এই আন্দোলনের একজন অগ্রণী ছেলে। সুশীল গ্র্যাজুয়েট, সুশীলকে চাকরির অফার দিয়েছিল সরকার যে তুমি ছেড়ে দাও জঙ্গল, তোমাকে চাকরি দেব। সুশীল দেনান দেয়ার ওটাকে নাকচ করেছে এবং বলেছে তোমার চাকরি তুমি রাখো, আমার জঙ্গল আমাকে রাখতে দাও। তো এর পিছনে লজিকটা কি? সুশীলের সঙ্গে কথা বললে আপনারা বুঝতে পারতেন যে ও বলবে যে চাকরি তো 20 বছর 30 বছর, তারপর কি হবে? কিন্তু জঙ্গল বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী আমার বাবা, দাদা, মা, ঠাকুমাদের দিয়েছে, আমার পরবর্তী প্রজন্মকেও তারা দিতে থাকে। ঠিক এই প্রাণের প্রবাহমানতা, যে কালচারাল হেরিটেজ, সেইটা ধ্বংস হয়ে যাবে। মানে আমরা না ক্ষতিগুলো সবসময় ঐকিক নিয়মে দেখি, যে এতটা জল নষ্ট হবে, এতটা গাছ নষ্ট হবে, এতজন গবাদি পশু চড়াতে পারবে না, ফলে জীবিকা নষ্ট হবে। এই সবকিছু তো হবেই, তার সঙ্গে সঙ্গে যে কালচারাল ক্ষতিটা হবে, এই মানুষগুলো কোথায় যাবে? তারা কি কলকাতা বা পুরুলিয়ার কোনো ফুটপাতে এসে বাসা বাঁধবে? এইটা কি তাদের ডেস্টিনি? তারা স্বাধীনভাবে তাদের গ্রামে বসবাস করেন, যেখানে তারা শতাব্দীর পর শতাব্দী তারা বসবাস করছে। তাদেরকে উচ্ছেদ হয়ে যেতে হবে কোনো এক ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য, এবং তাদের কোনো কনসেন্ট না নিয়ে। এইটাতে এটা তো সব থেকে বড় ক্ষতি। মানুষগুলোর সবকিছু চলে যেতে বসেছে 27টা গ্রামে।
এই আর কি, মানে এর থেকে বেশি ক্ষতির কথা আর কি বলবো। ইন্টারনাল ক্রাইসিস থাকবে, মানে সবাই তো আর একরকম ভাবে ভাবে না। মুশকিল হচ্ছে আদিবাসীদের মধ্যেই, ওখানে সাঁওতাল আদিবাসীদের পরিমাণ 95%, 5% হচ্ছে মুন্ডা। তো এনাদের মধ্যে কেউ কেউ ওখানে যে লজ আছে সেখানে কাজ করেন, এনাদের মধ্যে কেউ কেউ গাড়ি চালান, টুরিস্টদের নিয়ে আসছেন। যদি আরো দুটো ড্যাম হয় তাহলে একটা আন্দাজ হচ্ছে টুরিস্টের পরিমাণ বাড়বে। কারণ টুরিস্ট, উইকেন্ড টুরিস্ট যারা অযোধ্যা পাহাড়ে যায়, সেলফি তোলে আর মদ খায়, তাদের কাছে জঙ্গলটা গুরুত্বপূর্ণ না, তাদের কাছে হচ্ছে একটা লজ থাকবে, ড্যাম থাকবে, ছবি তুলবে, মদ খাবে। ফলে টুরিস্টের পরিমাণ বাড়বে। তো যে কয়েকজন মানুষ মনে করেন যে তার জীবনটা তিনি গাড়ি চালিয়ে কাটাবেন, তাদের মধ্যে কেউ কেউ আদিবাসী, তারা চান যে প্রজেক্টটা হোক। তাদের মধ্যে কেউ কেউ যারা ঠিকাদারের কাছে কাজ করেন, যে ঠিকাদাররা বরাত পাবে, যে এই যে এত র মেটেরিয়ালস লাগবে, এই যে পাথর ভাঙা হবে, সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার, এই বরাত যারা পাবেন, তাদের কাছে যারা কাজ করেন বা যারা মনে করেন যে সেটাই তার জীবন, যে ঠিকাদারের কাছে কাজ করলে সে ভালো থাকে, তারা চাইবেন প্রজেক্ট হচ্ছে হোক। এ ধরনের কিছু মানুষ আছেন যারা ওখানে হোটেল মালিক, হ্যাঁ, যারা ওই অযোধ্যা হিল টপে এক গাদা লজ তৈরি করেছে, তারা চাইতে পারে যে প্রজেক্ট হোক। কিন্তু সেই সংখ্যাটা অতি নগণ্য, অতি নগণ্য। গোটা অযোধ্যা পাহাড়ের বেশিরভাগ মানুষ চান যে এই প্রজেক্ট যেন না হয়। সেই কারণেই যে এই সেন্সটা যে আছে, যে জঙ্গলটা বেশি ইম্পর্টেন্ট, তাদের জীবন জীবিকা রক্ষা, তার কালচার রক্ষা, তার হেরিটেজ রক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আছে বলেই গভর্নমেন্ট ব্যাকডোর ইউজ করেছে। আমরা জানি 2006 FRA অনুযায়ী কোনো জঙ্গল সংলগ্ন এলাকায় কোনো প্রজেক্ট হতে গেলে সেই জঙ্গলের উপর নির্ভরশীল অথবা ওই জঙ্গলের মধ্যে বসবাসকারী যে কোনো শিডিউল ট্রাইব যদি সেখানে থাকে, তাহলে তাদের কনসেন্ট নিতে হয়, এবং মোর দ্যান 50% হতে হবে সেই কনসেন্ট, এবং গ্রাম সভার মধ্যে দিয়ে সেই কনসেন্ট হতে হবে, যেমন তেমন করে নয়। এটা জানা থাকার ফলে গভর্নমেন্ট মিথ্যা কথা বলে টিফিন, মানে ঘটনাটা এরকম, দেখবেন ইন্টারনেটে লেখা পাবেন যে রাঙা ফুটবল ময়দানে, রাঙা মৌজা, ওখানে একদম জঙ্গলের পাশের একটি মৌজা, রাঙা ফুটবল ময়দানে একটি গ্রাম সভা নাকি ডাকা হয়েছিল, তাতে গ্রামবাসীরা নাকি প্রজেক্টের পক্ষে মতামত দিয়েছেন বলে দেখবেন 24 জন গ্রামবাসীর সিগনেচার বা টিপ ছাপ পাবেন। এখন শুধুমাত্র রাঙা মৌজার অধিবাসীদের সংখ্যা অন্তত 300, শুধুমাত্র রাঙা মৌজার, একটা মাত্র মৌজার কথা বলছি, যে মৌজার মধ্যে দুটি গ্রাম আছে, একটা বারেলাহর, একটা রাঙা। এখানেই মানুষের সংখ্যা অন্তত পক্ষে 300। তাহলে কনসেন্ট নিতে গেলে অন্তত পক্ষে 151 জনের কনসেন্ট নিতে হবে, তবে মোর দ্যান 50% হবে। সেখানে সিগনেচার আছে 24 জন। আচ্ছা, এই সিগনেচারটা হলো কি করে? যে কোনো সরকারি প্রোগ্রাম হলে সেখানে টিফিন দেওয়ার একটা ব্যাপার থাকে। এই রাঙা ফুটবল ময়দানে কিছু মানুষ বিকেল বেলা ফুটবল খেলছিলেন, কেউ কেউ বসে ফুটবল খেলা দেখছিলেন। তো তারা এখানে একটা টিফিন দেওয়ার ব্যাপার আছে। যুবক বা কিশোর ছেলে মেয়ে তারা গিয়েছে যে যদি টিফিন পাওয়া যায়। তো ওখানে বলা হয়েছে যে টিফিন নিতে গেলে তোমাদের একটা কাগজে সই করতে হবে, কারণ আমাদেরকে হিসেব রাখতে হবে কটা টিফিন দেওয়া হলো। তারা সাইন করেছেন, কেউ টিপছাপ দিয়েছেন, দিয়ে টিফিন নিয়ে চলে এসেছেন। এখন এইটাকে গভর্নমেন্ট দেখাচ্ছে যে এইটা হচ্ছে কনসেন্ট, FRA কনসেন্ট হিসেবে প্রডিউস করছে। তো এই ব্যাকডোরটা গভর্নমেন্ট নিয়েছে, মানে এতখানি মিথ্যাচার গভর্নমেন্ট করেছে, যেটা পরে সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টে এক্সপোজড হয়, এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী জাজ তিনি এটাকে পুরোটাকে নাকচ করেন, এই পুরো প্রক্রিয়াটা বেআইনি বলে নাকচ করে দিয়েছেন। ফলে কোনো কনসেন্ট নেই। মানে এই উদাহরণটা থেকে আমরা বুঝতে পারি যে যদি ওখানকার অনেক মানুষ চাইতেন যে প্রজেক্ট হোক, তাহলে গভর্নমেন্ট এই ব্যাকডোরটা কখনো নিত। গভর্নমেন্ট এই ব্যাকডোরটা নিচ্ছে, এত নেকেড একটা ব্যাকডোর নিচ্ছে, যেটাই আমাদের উত্তরটা দিয়ে দেয় যে বেশিরভাগ মানুষ আসলে এই প্রজেক্টটা চান না। এইটা প্রথমত কেউ জানতো না। আমি ঘটনাচক্রে অযোধ্যা বেড়াতে যাই, এবং ওখানে আমি যে হোটেলে থাকছিলাম
যে গেস্ট হাউসে থাকছিলাম সেখানে কেয়ারটেকার আমাকে বলে এটা কোন যে সাল? আপনি পরের, এটা 2018, আমাকে ওখানে কেয়ারটেকার বলে যে আপনি পরের বছর আসুন, আরো অনেকগুলো ঘোরার জায়গা হয়ে যাবে। তো আমি জিজ্ঞাসা করি যে কিভাবে হবে? না, আরো দুটো ড্যাম তৈরি হবে ঠুড়গার ওপর, বামনিতে যেমন আছে তেমন দুটো ড্যাম তৈরি হবে। তো আমি ন্যাচারালিস্ট হিসেবে আমার প্রশ্ন জাগে যে কি হচ্ছে ব্যাপারটা দেখি, এবং তারপর একটু খুঁজতে শুরু করি, গ্রামে যাই, কারণ এবং সেখানে গ্রামে গিয়ে কথা বলি এবং তারা কেউ কিচ্ছু জানতেন, কেউ কিচ্ছু জানেন না যে এই ধরনের কোনো প্রজেক্ট হতে পারে কি না। তো আমরা বাড়ি ফিরে এসে খুঁজতে থাকি ইন্টারনেটে যে কি ব্যাপার। তো সেখানে দেখি ইআইএ রেডি হয়ে গেছে, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স পেয়ে গেছে, ফরেস্ট ক্লিয়ারেন্সের ফার্স্ট ফেজ পেয়ে গেছে, এবং গ্রামবাসীরা নাকি কনসেন্টও দিয়ে দিয়েছে। তো আমার একটু ধন্দ লাগে যে ব্যাপারটা কি হচ্ছে, এবং তারপর আমি আবার ফেরত যাই। ফেরত গিয়ে এবার ওই কাগজগুলো নিয়ে যাই এবং গ্রামবাসীদের সরাসরি দেখাই যে আপনারা বলছিলেন যে আপনারা কিছু জানেন না, কিন্তু দেখুন আপনাদের সিগনেচার্স আছে, আপনারা কনসেন্ট দিয়েছেন বলে দাবি করছে সরকার। গ্রামবাসীরা আকাশ থেকে পড়েন, কারণ ওরা সত্যিই কিছু জানতেন না, কারণ পুরোটাই হচ্ছে মিথ্যা বলে তাদের থেকে সিগনেচার্স নেওয়া হচ্ছে। তো এই কথাবার্তা যখন চলতে থাকে সেই সময়, যেহেতু তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যে বামনিতে প্রজেক্ট হওয়ার পর তাদেরকে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তারা সেটা কেউ চাননি ওই প্রজেক্ট, কিন্তু তারপরে ওটা হয়েছে। তো এই এক্সপিরিয়েন্সটা থাকবার কারণে ওখানে খুব দ্রুত প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ বলে একটি মঞ্চ তৈরি হয়। এই প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের মধ্যে পাহাড়ের প্রচুর মানুষ আছেন, ইন্ডিভিজুয়াল হিসেবে আছেন, সেখানে কিছু কিছু আদিবাসী অর্গানাইজেশনস আছেন, শিক্ষকরা আছেন, স্থানীয় অধিবাসীরা আছেন। তো এই প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ, এই মঞ্চই গ্রাউন্ড লেভেলে যে কাজ, অর্থাৎ ওখানে জমির কাজ, ওখানে রেজিস্ট্যান্স গড়ে তোলার কাজ, বিভিন্ন সরকারি দপ্তরে তাদের প্রতিবাদকে পৌঁছে দেওয়ার কাজ, এই পুরোটা এই প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ করছে। তার পাশাপাশি আমার মতো যারা যারা অযোধ্যা পাহাড়ের নই, তো আমরা কলকাতা হাওড়া এই এলাকায় অযোধ্যা বুরু বাঁচাও আন্দোলন সংহতি মঞ্চ, তো একটি সংহতি মঞ্চ তৈরি করেছি, যারা আদিবাসী বাঁচাও প্রকৃতি বাঁচাও মঞ্চটাকে যেমন যেমন প্রয়োজন পড়ে আন্দোলনের স্বার্থে সাহায্য করতে করতে সংহতিতে থাকতে থাকতে এগোয়। মূলত এই দুটি মঞ্চের মধ্যে দিয়ে এই আন্দোলনটি চলছে। স্টেট তো বললামই, মানে শুরুটাই করেছিল ব্যাকডোর দিয়ে মিথ্যা বলে। এরপর যখন আদিবাসীরা ওখানে জানতে পারেন, বিভিন্ন গ্রামে খবরটি ছড়ায় এবং প্রত্যেকটি গ্রামে তারা নিজেরা গ্রাম সভা করতে থাকেন যে এই প্রজেক্ট আমরা কেউ চাই না। তারা তাদের রিটেন কমপ্লেন, তারা তাদের প্রতিরোধটাকে ডিএম, ডিএফও, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট, এই প্রত্যেকটা জায়গায় যখন পাঠায়, এরপর সরকার নড়ে চড়ে বসে, তারা গ্রামে লোক পাঠায়, এবং টোনটা ছিল এরকম, আরে তোমার চাকরি হবে, তোমার ঠিকাদারি হবে, তো তুমি কেন লড়াই করছো? তারপরেও যখন তারা সুবিধে করতে পারেনি, তখন কখনো চাকরির লোভ দেখিয়েছে, কখনো ভয় দেখিয়েছে। গ্রামে নিয়মিত পুলিশ এসেছে। ওখানে আপনারা জানেন যে অযোধ্যা পাহাড়ে সবসময় একটা নাগা ব্যাটালিয়ন স্টেশন থাকতো, যারা কিছুদিন বছর খানেক আগে সরে গেছে। এই নাগা ব্যাটালিয়ন রুট মার্চ করেছে, এরপর সিআরপিএফ এসছে, সিআরপিএফ সরাসরি যারা পিটিশনার তাদের বাড়িতে গেছে, এবং সেখানে সিআরপিএফ গেছে, সেটা অসাংবিধানিক হয়তো না, কিন্তু আপনার কাঁধে যদি একটা অ্যাসল্ট রাইফেল থাকে এবং আপনি কাঁধে একটা অ্যাসল্ট রাইফেল নিয়ে একজন গ্রামবাসীর বাড়িতে ঢোকেন এবং ঢুকে তাকে বলেন যে তুমি সরে এই আন্দোলনটি কেন করছো, করো না, তাহলে তার মানেটা অন্যরকম দাঁড়ায়। অ্যাপিয়ারেন্স অনেকটা কাজ করে। যখন প্রথম প্রজেক্ট এর পক্ষে রায় যায়, গ্রামবাসীদের পক্ষে রায় যায় প্রথম মামলাটার প্রজেক্টের বিরুদ্ধে হাইকোর্টে, এরপর একটা আনন্দ উৎসব হচ্ছিল 14ই জুলাই 2019। সেই দিন আন্দোলনকারীদের কয়েকজনকে পুলিশ অনৈতিকভাবে জোর করে তুলে নিয়ে যায় এবং দীর্ঘ জেরা চলে প্রায় 6 ঘন্টা। যাদেরকে তুলে নিয়ে যায় তাদের মধ্যে আমি একজন, আরশা থানায় তুলে নিয়ে যাওয়া হয় এবং ক্রিমিনালের মতো ট্রিট করা হয়।
এবং সেখানে এমন একটা বলা হয় যে তোমরা আসলে পাহাড়ে সমস্যা তৈরি করছো, ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছো। দ্য ইন্ডিকেশন ওয়াজ যে তোমরা এখানে মাওয়িস্ট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, এই ধরনের একটা ইন্ডিকেট করতে থাকেন। তারপর পরবর্তীকালে আবারও আন্দোলনকারী কয়েকজনকে 1-2 মাস পরেই আবার তুলে নিয়ে যাওয়া হয়, ইউএপি এর ভয় দেখানো হয়, পাহাড়ে আসতে বারণ করা হয়। এই সমস্তগুলোই করতে করতে গেছে 2019। এবং গ্রামে বারংবার পুলিশ আসে। রিসেন্টলি একটা অন্য রাস্তা নিয়েছে, সেটা হচ্ছে কয়েকটা লাইট বাল্ব, কয়েকটা সুইচ বোর্ড, এইগুলো নিয়ে বিভিন্ন গ্রামে যাচ্ছে, গিয়ে বলছে যে তোমাদেরকে এগুলো ফ্রিতে দেওয়া হবে, তোমরা একটা করে সিগনেচার করে দাও। দেখুন, আদিবাসী মানুষের মধ্যে প্রকৃতি বাঁচানোর সচেতনতা যতটা বেশি, তাদের সংস্কৃতিকে জড়িয়ে ধরে বাঁচার সচেতনতা যতটা বেশি, স্কুলের এডুকেশন ততটাই কম, বিশেষ করে ওখানে। তার কারণ গোটা অযোধ্যা পাহাড়ে স্কুল অত্যন্ত কম, সরকারি স্কুল। তো ফলে লেখাপড়া বেশিরভাগই জানেন না, তাদেরকে ভুল বোঝানো একটু সহজ। বিশেষ করে এরা টার্গেট করে যখন সুশীল, কালী, মুনিরাম, রবিদা, হেমন্ত, রামদা, মানে যারা আন্দোলনের গুরুত্বপূর্ণ কর্মী, যারা অগ্রণী কর্মী, তারা যখন পাহাড়ে থাকে না, কারণ তাদেরকেও তো তাদের কাজের প্রয়োজন এদিক ওদিক যেতে হয়, এরা এই সময়টাকে টার্গেট করে এবং করে গ্রামের ভেতর ঢুকে বিভিন্ন আছিলায় তারা সিগনেচার্স কালেক্ট করার কাজ কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে। আপনাকে এটা বলছি, এটা বারবার চেষ্টা করছে নানান আছিলায়। এটা রিসেন্টলি 1 মাসের আগেরও ঘটনা নয় যখন এইটা ঘটেছে, এবং ওরা এই সময়টাকে চয়েস করে যাতে করে ওদেরকে ভুল বুঝিয়ে এই সিগনেচার্স গুলো কালেক্ট করতে পারে। তো এই ধরনের নানান প্রক্রিয়া তারা কন্টিনিউয়াসলি নিয়ে চলেছে। ওখানকার স্থানীয় কিছু নেতা আছে যারাই হোক, যারা চায় এই প্রজেক্টটা হোক, ঘটনাচক্রে তারা আদিবাসী। তো ক্ষমতাসীন দলের নেতা তারা ভয় দেখিয়েছে। এই ধরনের নানান কিছু চলছে। ওই যে গ্রাম পঞ্চায়েত, অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, সেই প্রধানের উপস্থিতিতে ওই যে প্রথম যে 24 জনের সিগনেচার সেগুলো নেওয়া হয়েছিল, এবং তারপর থেকে সেই প্রধানকে কোনো খুঁজে পাওয়া যায়নি আর কি, কোনো আন্দোলনে খুঁজে পাওয়া যায়নি। বরং মনে হয়েছে যে যাতে আন্দোলনটা গড়ে উঠতে না পারে সেখানেই তার ভূমিকাটা অনেক বেশি। এই চলছে মোদ্দায়।